দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আনিকা ইশা ফিকরা। আজকে আমরা চলে এসেছি যশোরের গদখালিতে ফুলের সাম্রাজ্যে। আমরা শুরুতেই রয়েছি মনোমুগ্ধকর একটি ফুলের বাগানে। তবে আমরা এই ফুলের পার্ক সম্পর্কে অনেক তথ্য জানবো, তবে তার আগে ফুল চাষি সম্পর্কে এবং ফুল চাষ সম্পর্কে অনেক তথ্য জেনে আসি। চলুন দর্শক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি ইসমাইল ভাই না? জি আমি ইসমাইল ভাই। আপনি মাটির মানুষ, আপনাকে খুঁজতে খুঁজতে মাঠেই পেয়ে গেলাম। কি করছিলেন এখানে ভাইয়া? আসলে মাঠেই তো থাকি, ওই যে চারাগুলো লাগাইছি দেখতে আসছিলাম, জানতে আসে বলতে আসে, ওদেরকে কিছু জানাই। কিসের চারা ভাই? এটা অনেক ছোট ছোট চারা দেখছি। এগুলো ডালিয়া ফুলের চারা। ডালিয়া ফুলের চারা, জি, জি। আচ্ছা। আর কি কি গাছ আছে ভাই? আর আমার কি কি চন্দ্রমল্লিকা আছে, চন্দ্রমল্লিকা, আচ্ছা। এবং গাঁদা ফুলের রেণু চারা বিক্রি করি। মানে আমার এলাকায় যত কৃষক আছে আমি তাদের রেণু চারাটাই দিই, এবং ওই চন্দ্রমল্লিকাটার যে রেণু চারা সেটা আমি সারা বাংলাদেশেই প্রায় সাপ্লাই করি। অনেক নার্সারিতেই আমার চারাগুলো যায়। কেমন লাগে ভাই এই যে সব সময় মাটির সাথে মাঠের সাথে কাজ করা? ফুল দেখলে তো মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনার দিন কেমন যায় আসলে ফুলের সাথে, যে সব সময় আপনি ফুলের সাথে থাকেন? আসলে এক সময় কিন্তু আমরা সকলে, আমার আব্বা দিয়েরা কিন্তু ধান পাটে চাষ করতো। তো আমাদের এখানে যে আমাদের এক চাচা ছিলেন শেরালি সর্দার, 1982 সালে উনি সর্বপ্রথম, আপনি যে জমিতে দাঁড়ায় আছেন এই জমিতে রজনীগন্ধা দিয়ে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয়। আচ্ছা। তো উনার দেখা দেখি কিন্তু আসলে আমার বাবা করছিলেন, তার দেখা দেখি কিন্তু আমি করছি। তো উনারা যখন রজনীগন্ধা ছিল, তারপর ওনারা গোলাপ নিয়ে আসছিল, গ্যালাডোলাক নিয়ে আসছিল, আমি তার ধারাবাহিকতা রাখার জন্য আসলে নিত্য নতুন দেখি যে ইন্ডিয়া থেকে কোন ফুলের চারাটা ব্যাপক আমাদের বাংলাদেশে আসে, আমাদের বাংলাদেশের মানুষ করতে পারে না। সেই তার ভিতরে আমি কয়েকটা আইটেম, মানে ডালিয়া, চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুলের এই তিনটা আইটেম নিয়ে আমি মোটামুটি কাজ করি, যেটা ইন্ডিয়া থেকে না এসে আমার কাছ থেকে নেই। ভাইয়া, যশোরের গদখালি তো সারা বাংলাদেশের কাছে এখন ফুলের রাজ্য হিসেবে পরিচিত। আপনি একটু আমাকে বলবেন যে আপনার এখানে কৃষকেরা কোন কোন ফুল এবং কি কি জাতের ফুল চাষ করে? আমাদের এখানে প্রথম সময়ে রজনীগন্ধা দিয়ে শুরু হইলেও ধারাবাহিকতায় গ্যালাডোলাক আছে, গোলাপ আসছে। সেই গোলাপটা আবার একটু আধুনিক হয়েছে, যেমন এখন ডাচ গোলাপ এসছে, যেটা অনেকে চায়না গোলাপ বলে। এটার নাম হচ্ছে ডাচ গোলাপ, ডাচ লং স্টিক রোজ, এইটা চলে আসছে। তারপরে আসছে গ্যালাডোলাক্স, ছিল লালটা, এখন অনেকটা ভেরিয়ার আসছে, যেমন 14 থেকে 15টা গ্যালাডোলাক্সের কালার আসছে। তারপর জিপসোফোলা আসছে, তারপর সলিডাগন যেটাকে বলা হয় রড স্টিক, সেটা আসছে। গাঁদা ফুল আসছে, গাঁদা ফুলের ভেরিয়ার আসছে। লিলিয়াম আসছে, চন্দ্রমল্লিকা আসছে, যেটা আমরা মাম ফুল বলি অনেকে, এই মাম ফুলের ভ্যারাইটি আসছে। এইভাবে মোটামুটি প্রায় 12 থেকে 18টা আইটেম এখানে আছে। এগুলো সকল ফুলই এখন আমাদের এখান থেকে ঢাকাতে যায়, মানে সিংহভাগ বলা যায় টোটাল দেশে সিংহভাগ ফুল, মানে 70 ভাগ ফুল এখন যায়। যে 30 ভাগ ফুল সেটা সাভার আছে, জীবননগর, চুয়াডাঙ্গা আছে, বিভিন্ন জেলা শহরে, চকরিয়াতে আছে, এখানে আবাদ হচ্ছে, সেগুলো ওখান থেকে মেনটেন্স করে। ভাইয়া, আমি তো এটা ফুলের চারা দেখলাম, আমি একটু ফুলের ক্ষেত দেখতে চাই, কোনটাতে নিয়ে যাবেন? চলেন আমরা ওইটাতেই যাই। চলেন ভাইয়া। ভাইয়া, এটা খুব সুন্দর লাগছে দেখতে। আপনি একটু এটা সম্পর্কে আমাকে একটু বলবেন, এটা কি ফুল? এটা হলো যে চন্দ্রমল্লিকা। আচ্ছা আচ্ছা। এটা চন্দ্রমল্লিকার হলুদ ফুলের ভ্যারাইটি। এটা তো এটা কিন্তু মাম ফুল নামেই চেনে। তো এইটা ফুল কেটে কেটে এটা বয়স হয়ে গেছে, তার মানে এটা এখন বাদ হয়ে গেছে আর কি। নতুন জমি অন্য জায়গায় আছে। বাংলাদেশে এই ফুলটা কবে থেকে চাষ করা হয়? এইটা ফুলটা মানে খুব বেশি দিন হয়নি, 7-8 বছর এই ফুলটা আমাদের এখানে ভালো চলছে। এর আগে কিন্তু চায়না বা ইন্ডিয়া থেকে আসতো। যদি আমি একটু জানতে চাই আপনার কাছে, যে নতুন যারা কৃষি উদ্যোক্তা আছে, হ্যাঁ, তারা যদি এই ফুলটা চাষ করতে চায়, তো তারা কিভাবে এই ফুলের রেণুটা সংগ্রহ করবে বা তারা কি করবে? আমার সাথে যোগাযোগ করলে আমি ওনাদেরকে এই জাত দিয়ে দেবো। এবং ইতিমধ্যে তো আমি দেই, সারা বাংলাদেশে কম বেশি দিই। এই তো 2-4 দিন আগেও ময়মনসিংহ, গাজীপুর, চৌরাস্তা ওইখানে ওরা নিল আর কি, কোনাবাড়ি এরা নিয়ে গেল চাষের জন্য। ভাইয়া, এই ফুল তো চাষ আপনারা অনেক দিন ধরে করছেন, আপনারা অনেক অভিজ্ঞ। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই ফুলটা চাষ করার জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হবে
এবং কোন সময় এই ফুলটার চাষ সব থেকে ভালো হয়? আসলে এই ফুলের চাষ করতে হলে অনেক বেশি চাষ করতে হয় এমন না, শুধুমাত্র একটু আগাছা মুক্ত রাখলেই হবে, আর 3-4টা ট্রাক্টর দিয়ে চাষ দিলেই হবে। দেওয়ার পরে যে রেণু চারাটা আছে সেটা লাগাই দিলে অক্টোবরে এটার মূল সময় আর কি, ওই অক্টোবরের প্রথম সপ্তাহে লাগাইলে মোটামুটি এর ফলনটা ভালো হয় এবং কৃষকের খরচ অনেক কম হয়, পোকামাকড়ের আক্রমণও কম হয়। ব্যবস্থাপনা কিভাবে করতে হয়, এর মানে এই, কোন সারটা দিতে হয়, কি করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়? মনে করেন যে রজনীগন্ধা যেমন একটা ট্রিটমেন্ট দেয় অনেকেই জানে, আর যারা মানে একেবারে যে জানে না তারা কিন্তু এটা লাগায় না। যারা এই জগতে আসে তারা কিন্তু টুকটাক জানেই। তো লাগানোর পরে 2-3 বার সার দিতে হয়, 2-3টা সেচ দিতে হয়। তার কোন ভিতরে সারটা দিতে হয়? এটা টিএসপি, ইউরিয়া, পটাশ। খরচ অনেক কম, তবে এটা লাভজনক ফসল। ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই মাঠে আর আপনি কোন কোন ফুল চাষ করেছেন? এই মাঠে গাঁদা ফুল আছে, গোলাপ আছে, রজনীগন্ধা আছে, চন্দ্রমল্লিকা তো দেখালামই, আরো অনেক ফুল আছে, সলিডাগো বলে, রডিস্টিক যেটা, জিপসি ফুল আছে, এগুলো দেখানো যাবে। কোন ফুলটা দেখবো ভাই এখন? এখন আমরা চলেন রজনীগন্ধাটা দেখি। চলেন ভাইয়া, রজনীগন্ধাটা দেখা যাক। ভাইয়া, চলে আসলাম আপনার রজনীগন্ধা খেতে। এটা তো দেখছি, এটা কি শুরু হচ্ছে নাকি? হ্যাঁ, শুরু হচ্ছে, মানে আচ্ছা, আচ্ছা। আজকে সকালে ফুল ফোটা শুরু হচ্ছে। ফুল যেগুলো ফোটা ছিল সেগুলো ভেঙে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। অলরেডি এখন যেগুলো আছে সেগুলো কলি, এটা এগুলো আবার 2 ফুটবে, দিন পরে তাই তো? ফুটবে। হ্যাঁ হ্যাঁ। না, রজনীগন্ধা এমনিতে আমার নিজেরও অনেক পছন্দের একটা ফুল। আপনি একটু আমাকে বলেন যে এই ফুলটা কবে থেকে আপনি চাষ শুরু করেছেন? এটা ওই যে আমার চাচা 1982 সালে শেরালি সর্দার, উনি যে প্রথম বাংলাদেশে চাষটা শুরু করে। তার মানে 1982 সাল থেকে এই রজনীগন্ধা চাষ আছে, করছেন? চলছে। হ্যাঁ। আমাকে একটু বলেন যে এই ফুলটা কোন সময়ে হয়, আর যারা নতুন চাষ করতে চাচ্ছে তারা আসলে কিভাবে রজনীগন্ধাটা চাষ করতে পারবে, জমি কিভাবে প্রস্তুত করবে? আসলে এই 3-4টে চাষ দিলেই হয়, তবে এটা একটু গোবর সারটা বেশি লাগে, যেটা আমরা জৈব সার বলি। এই জৈব সারটা বেশি দিলে ভালো হয়, এবং চাষের সময় জৈব সার যথেচ্ছা দেওয়া যায়, রাসায়নিক সার পরবর্তীকালে দিলেই হয়। তো এটা একবার সহজ একটা চাষ, এটা লাগাইলেই কিন্তু কম হোক বেশি হোক হবে। তবে কৃষক ভেদে ফুলের শরীর মোটা এবং চিকন হয়। আচ্ছা। যদি সে কৃষক ভালো হয়, স্মার্ট হয়, তাহলে তার স্প্রে দিবে ভালো, খাতে দিবে ভালো, এবং সেচটা দিবে ভালো, তাহলে তার ফুলটা ভালো হয়। আমাকে একটু বলেন যে এটা কি বীজ থেকে, আমি যদি এটা ধরেন চাষ করতে চাইলাম, তাহলে আমি বীজ থেকে চাষ করব নাকি হচ্ছে চারা পাওয়া যায়, চারা থেকে চাষ করব? আমাকে একটু বলেন তো। আসলে এই ফুলটার বীজ হয় কিনা আমি জানি না। আমরা কিন্তু এর একটা মুথা আছে আর কি, এই মুথা থেকে মুথা হয়। যেমন কলা গাছ যেমন একটা থেকে আরেকটা বাড়ে, ঠিক রজনীগন্ধাটাও ঠিক ওর একটা গাছ লাগালে চারিপাশ দিয়ে অসংখ্য রসুনের কুড়ার মতন কুড়ি হয়, যেটা ছাড়াই ছাড়াই লাগাইলেই। এটা সারা বছর লাগানো যায় না, এটা লাগাইতে হয় মূলত এর সিজনটা হচ্ছে মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 3 মাসের ভিতরে এটা লাগাইতে হয়। তাহলে কি হয়, মাঘ মাসে লাগানোর সাথে সাথে যেই গরম হাওয়াটা আসে, গাছ দেখতে দেখতে খুব বড় হয়ে যায়, এবং বর্ষাকালের ভিতর থেকেই টুকটাক ফুল ধরা শুরু হয়। আর যদি শীতকালের দিকে লাগানো হয়, অক্টোবরের দিকে লাগানো হয়, তাহলে শীতের ভিতরে গাছটা উপরের দিকে ওঠে না, চুপচাপ দাঁড়ায় থাকে। ওই 6 মাস দাঁড়ানোর পরে ঠিকই ও মাঘ মাসে আবার মুখ মেলে তাকাবে। এই কারণে এই সময়টা না লাগাই মাঘ মাসে লাগাইলেই ভালো ফলন আসে। ভাইয়া, আপনার কাছ থেকে জানতে পারলাম যে মুথা লাগাতে হয়। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি মুথাটা ওই একটা নির্দিষ্ট সময়ের জন্য আগে থেকে সংগ্রহ করে রেখে দেন, নাকি এটা মাঠে যখন হয় তখনই ওখানে দিয়ে দেন? হ্যাঁ, আসলে এইটা একটা বিশাল সুন্দর একটা প্রশ্ন, চাষিদের জন্য এটা একটা খুব জানার একটা বিষয়। এই রজনীগন্ধার মুথাটা যখন তোলার পরে এটা বাড়িতে সংরক্ষণ করতে হয় এমনভাবে, যেটা ছাড়াই ছাড়াই নিয়ে একটু শুকায় নিতে হয়। নিলে কি হয়, ওর ভিতরে অনেক ফাঙ্গাল মাঙ্গাল থাকে, সেগুলো মোটামুটি সাফ করে নিয়ে 3 মাস পরে, মনে করেন যে এখন আমি উঠাবো, মনে করেন যে এখন থেকে লাগানোর 3 মাস আগে উঠায়ে এই শীতকালের ভিতরে মুথাটা সুন্দর করে রোদে শুকাইয়ে, এই মুথাটা আবার কিন্তু এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে। যেমন মনে করেন একটা লাগাইলাম, একটা বড় মুথা থাকলো আর কি, ওইটাকে আমরা বলি গর্ভবতী মুথা। ওই মুথাটা লাগাইলে আপনার 2 মাসের ভিতরে ফুল হয়, 3 মাসের ভিতরে ফুল উঠে শেষ হয়ে যায়। কিন্তু ওর নিচে যেটা বয়স 5 মাস ছিল, সেটা লাগালে কিন্তু আবার 6 মাস পরে ওইটা আবার ফুল দেবে। আর তার চাইতে যেটা আরো 3 মাস আগে, সেটা কিন্তু আরো 9 মাস পরে ফুল দেবে। তাহলে এটা কিন্তু ভালো একটা অভিজ্ঞতা না থাকলে বোঝা যাবে না। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। তবে যে চাষিরা নতুন, তাদের ক্ষেত্রে আমি বলবো লাগানোর সময় গর্ভবতীটা দেখে 3টে সাইজ করে লাগাইলে সে মোটামুটি লস হবে না, তার লাভ হতেই থাকবে। ঠিক আছে ভাইয়া, ফুল সম্পর্কে তো আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম, আরো অনেক তথ্য জানবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক,
ফুলের রাজ্যে আমরা এতক্ষণ ছিলাম, অনেক তথ্য জানলাম, আরও অনেক বিষয় জানবো। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। ভাইয়া এটাও তো জি চন্দ্রমল্লিকা, জি জি। তো এটাতে এখনো ফুল আসেনি, এটা ফুল আসলে কি কালার আসবে? এটা সাদা কালারের ফুল। তো সামনে সাদা কালার দেখতে পাচ্ছি, ওটাতে এসেছে, এটাতে কেন এখন এটা আসেনি? আসলে এই যে দেখছেন না লাইট লাগানোর আছে, আমি এই লাইট দিয়ে সারা রাত্রি লাইট দিয়ে রাখি যাতে ফুলটা একটু পরে আসে, আচ্ছা। তাহলে সব তো একসাথে উঠে যাবে, ও বুঝতে পারছেন? সেই কারণে এটা লাইট দিয়ে রাখছি যাতে স্টিকগুলো লম্বা হয়, স্টিক লম্বা হবে এবং ফুলগুলো খুব বড় হবে। ভাইয়া আপনি কি শুধু ফুল চাষই করেন নাকি ফুল নিয়ে আরো ব্যবসা গড়ে উঠেছে? আসলে ফুলগুলো তো মাঠেই থাকে সাধারণত, অনেক আপনি দেখেন অনেক ভিজিটর আছে, তো এই ফুল দেখতে এসে ওনারা তো আসলে হাঁপাই যায়, তো ওনাদের একটা রেস্টের জায়গা, বসার জায়গা, দুটো খাওয়ার জায়গা, ওয়াশরুমের জায়গা, যার কারণে আমরা একটা এই ফুলটাই আরো একটু গোছালো করেছি এবং আরো নান্দনিক করেছি এবং সেখানে বসার জায়গা একটা পার্কের মতো। পার্ক তৈরি জি জি করেছেন। বাহ, সুন্দর একটা ব্যবস্থা তো ফুল দেখার জন্য। জি জি ভ্যাকেশনে এসে ফুল দেখতে পারবে ফ্যামিলি সহ এসে। জি, জি। তাহলে ভাই আমরা কেন দেখবো না, চলুন একটু অবশ্যই পার্কটা আমরা- দেখে হ্যাঁ, আসি। চলেন চলেন। ভাইয়া এত সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছি এখানে, একদম হৃদয়ের আকৃতিতে করা। এটা কি আর্টিফিশিয়াল ফুল দিয়ে করা না না নাকি এগুলো রিয়েল, আপনি Real একটা হাত ফুল? দিয়ে দেখেন, এটা রিয়েল। আচ্ছা, আচ্ছা। এগুলো সব রিয়েল রিয়েল ফুল। ফুল, তাই না? জি, জি, হ্যাঁ। এত সুন্দর করে একদম হৃদয়ে জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর ফুলের সমারোহ দেখে। ভাইয়া এখানে তো অনেক সুন্দর রংবাহারি ফুল দেখছি, আপনি একটু আমাকে বলেন যে এটা কি ফুল আর আসলে এটা কয় জাতের হয়? এটা কসমস ফুল, এর 4টে ভ্যারাইটি আছে এখানে। আমি তো দেখছি সাদা, গোলাপি, এটা আর কি কি কালার হয়? তো আমার কাছে এই 4টে ভ্যারাইটি আছে। ভাইয়া এই যে ফুলের, এটা আপনি কি শুধু এখানে দর্শনার্থীদের জন্য করেছেন হ্যাঁ, নাকি এটা বাইরেও না, বিক্রি এটা করা হয়? দর্শনার্থী দুজনেই করা, আর আমি শুধু বিক্রি করে এটা রেণু চারা। যারা দর্শনার্থী তারা এখানে কিভাবে আসে? তারা কি এটা- টিকিট করে আসতে হ্যাঁ, হয় নাকি 30 একদম টাকা ফ্রি? করে টিকিট। আচ্ছা, মাত্র 30 টাকা করে জি, জি। টিকিট দিয়ে তারা এত সুন্দর ফুলের রাজ্যে হারিয়ে যেতে পারবে, জি, জি। তাই তো? এখানে বসার জায়গাও আছে, চলেন ভাই একটু বসি। ভাই এই যে এত সুন্দর ফুল দেখলেই চোখ জুড়িয়ে যায়, এই ফুলটা কতদিন পর্যন্ত নেওয়া যায়? এটা কোন সময় বেশ ভালো ফুল? রোপণের সময়টা হলো শীতের শুরু, যখন আমি বীজতলায় দেবো 7 দিনের ভিতরে চারা হয়ে যায়। এই 7 দিন পর থেকে ট্রান্সপ্লান্টের বয়স হচ্ছে মনে করেন সর্বোচ্চ 15 দিন। এই 15 দিনের ভিতরে বীজটা লাগানোর পরে আপনার টোটালে 45 দিনের ভিতরে ফুল আসে, অর্থাৎ 15 আর 45 60 দিনের ভিতরে টোটাল গাছে ফুল চলে আসবে এবং এই ফুল ধরার পর থেকে 1 মাস অর্থাৎ আর 37 দিন ফুলটা থাকে। খুব যে একটা অনেক পরিশ্রম করে লাগাইতে হয় এমন না, এতে একটু গোবর সার অর্থাৎ জৈব সারটা দিলে লাইন করে লাগানো, যে ট্রান্সপ্লান্টের কথা বললাম ওখান থেকে তুলে নিয়ে লাগানোর পরে আপনার টোটালে 60 দিনের ভিতরে পূর্ণাঙ্গ গাছে ফুল ফুটে যাবে এবং আরো 30 দিন থাকবে, অর্থাৎ 90 দিন টোটালে থাকবে, আয়ুকাল 90 দিন। 90 দিন। ভাই আমাকে যদি একটু বলেন যে এই ফুলটা চাষ করার জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হবে? আমি আপনাকে সুন্দরভাবে একটা জিনিস বোঝাচ্ছি, আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফুলটা কিন্তু একটা বুনো টাইপের ফুল। আচ্ছা, এইটা যদি আপনি বীজটা ম্যাচিউরড হওয়ার পরে আপনি ফেলে রাখেন, তারপরেও কিন্তু চারা হবে, শুধুমাত্র শীতকালে ফুল হবে, বাকি সময়তে গাছ হবে। সেই কারণে আমি বলবো এটা একেবারে বুনো টাইপের, খুব বেশি যে সার দিতে হয়, খাদ্য দিতে হয় এমনটি না, শুধুমাত্র বীজটা মাটিতে স্বাভাবিকভাবে রেখে একটু পানি দিলেই চারাটা হয়ে যাবে এবং যে মাটিটা প্রস্তুত করতে হবে সেটা জাস্ট একটা চাষ দিয়ে যাতে ঘাস না হয় সেইভাবে লাগাইলেই মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, অনেক তো ফুল দেখছি, আমাকে একটু বলেন এই যে ফুল চাষ থেকে তারপর পার্ক করার যে চেতনাটা, এটা আপনার মাথায় কিভাবে আসলো? আমার দেখা দেখে আরো অনেকে করেছে, কিন্তু আচ্ছা। আসলে ওই যে ভিজিটর গুলো আসে না, ওরা আসলে কোথায় থাকবে, কোথায় বসবে, একটু কোথায় পিকনিক করবে, কোথায় একটা ওয়াশরুম পাবে, আসলে তাদের সেবা হিসেবে আমার যে 2টা ছেলে আছে আচ্ছা, এরা যশোর ক্যান্টনমেন্টে পড়ে, তো ওরা বলছে আব্বু এই দর্শনার্থীরা তো অনেক কষ্ট পায়, এখানে ওখানে বসে খাইতে পারে না ঠিক মতো, একটু পানিও পায় না, ওয়াশরুমও নাই, তাই এদের জন্য একটা কিছু করা যায়। তাই বললাম ফুল যে আমার চাষ প্রথমে, তারপর আবার সেই চেতনা থেকেই আপনার হচ্ছে ফুলের বাগান আসলে পার্ক এটা- করা। জি জি জি।
ভাইয়া, আমি তো জানলাম যে আপনার ছেলেদের মাথায় প্রথমে পার্কের চিন্তাটা এসেছে। আমাকে একটু বলেন যে এই পার্ক করার পিছনে কিভাবে তারা উদ্যোগটা নিল এবং এই পার্কে আরো অনেকেই করেছে। হ্যাঁ, এখানে আরো অনেক পার্ক আছে, তো আমাদের দেখা দেখি এভাবে হয়েছে। তো আমার ছেলে দুটো ওরা একটা ডিজাইনের কাজ করছিল পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে। তো ওই ডিজাইনটা ওদের খুবই পছন্দ হয়েছিল এবং ওদের গিফট হিসেবে অনেক টাকাও দিছিল। তা বলছে আব্বু আমাদের তো ল্যান্ড আছে, আমরা তো যাক ডিজাইনের কাজ করি, তো আসলে ওরা এত পছন্দ করেছে, তো আমাদের একটা করলে হয় না। তা বলছে আমাদের জায়গা কোথায়? তো বলছে আব্বু আমাদের ওই যে 10 বিঘা জায়গাটা আছে ওইটা আমাদেরকে দিয়ে দাও 2 ভাই, তো আমরা এটা করে দেখি। তাই ওদেরকে দিয়ে দিছি, ওরাই মূলত উদ্যোক্তা হিসেবে করছে। ভাইয়া, আপনি তো বললেন যে আরো অনেক পার্ক তৈরি হয়েছে এখানে, তাহলে আমরা একটু পার্কটা দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই দেখবেন, আমরা দেখাবো। অবশ্যই। দর্শক, আমরা যশোরের গদখালিতে এসে ফুল চাষ, ফুলের সাম্রাজ্য এবং ফুলের পার্ক দেখলাম। আরও একটি পার্ক দেখব, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। গদখালি ফুলের সাম্রাজ্য ঘুরে দেখছিলাম, চলুন ফুলের সাম্রাজ্য আরেকটু ঘুরে দেখি। মানুষের কর্মব্যস্ততা একঘেয়েমি কাটানোর জন্য আমি মনে করি যে এই জায়গাটা অসাধারণ। আপনি কি মনে করেন ভাই? আসলেই তো আমরা মনের মতো করে সাজাই, তবে এই যে দর্শক যদি বলে কর্মব্যস্ততার দিনে ছবি তোলার কোনো জায়গা নেই, মানুষ একটু রিফ্রেশমেন্ট চায়, তো সেই জায়গার জন্য ফুলের মাঝে হারিয়ে যেতে পারবে। তো আমরা চাই যে আসলে আমরা আমাদের মনের মতো করে সাজাই, পর্যটক এসে মানুষই বলে যে ভালো লাগছে, তখন আমাদের ভালো লাগে। যদি বলে যে না ভালো নেই, তখন আমাদের মনটা আসলে খারাপ হয়। তবে আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি আসলে ফুলের রাজ্যটাকে ফুলের রাজ্যের মতো করে গড়ে তুলতে। ভাইয়া, এই যে এত সুন্দর একটা এগ্রো পার্ক, এটা কি আপনি আর কোথাও দেখেছেন? এই যে এত মানুষ আসছে, এটা কি কোনো ক্ষতি করছে বা ফুলকে কোনো ক্ষতি হচ্ছে, বা এখানে কত আপনার ইনভেস্ট করা হয়েছে, সেই পরিমাণ বেনিফিট কি পাচ্ছেন আপনি? আসলে ফুলের যে অ্যাকচুয়াল একটা ক্ষতি সেটা একসময় আগে করতো, আজকে থেকে 3 বছর আগেও করতো। একটা সিস্টেম করার পরে, এই যে বিনোদন কেন্দ্রটা করার পরে মানুষ কিন্তু অত ক্ষতি করে না, এবং আমরা নিয়মিত মনিটরিং করি এবং তাদেরকে বলি যে ফুলটা আপনার জন্য রাখা হয়েছে, আপনি দেখেন কিন্তু ছিঁড়বেন না, তাহলে ক্ষতিটা কম হবে এবং আরেকজনকে দেখার সুযোগ দিতে হবে। এতটুকু ব্রিফিং আমরা মাঝে মধ্যেই করি, করার কারণে এখন ক্ষতিটা এভাবে হয় না। তবে এরকম একটা পরিবেশের সম্পদ, জি জি জি, তবে এরকম একটা করতে হলে আপনারা এইখানে বর্তমান এই যে মিরাক্কেল যেটা, এটা রুহুল আমিন ভাই উনি করছে। ওনার আমার কাছে অত মানে ওইভাবে হিসাব নাই, তো আমার কাছে মনে হয়েছে যে 2 থেকে 2.5 কোটি টাকা তার খরচ আছে, কারণ এখানে ল্যান্ডের ভিউ অনেক বেশি। তারপরে মনে করেন যে ফুলের যে চারাটা, এই চারাটার একটা যত্ন আছে, লেবার আছে, সবকিছু মিলাই 2 থেকে 2.5 কোটি টাকা তার খরচ হয়েছে। আপনি যা করেছেন এটা আসলে মানুষের বিনোদনের জন্য একটা বিশাল মাধ্যম হয়েছে। ভাইয়া, আমরা আপনার কাছে সত্যিই অনেক কৃতজ্ঞ। আরটিভি কৃষি ও কৃষি টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। ভাইয়া, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। ভাই, একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, এই যে যশোরের গদখালি ফুলের সাম্রাজ্যের জন্য বিখ্যাত, এই যে এত ফুল চাষি কৃষকেরা আছে, তো তাদেরকে আপনারা কি ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন, এবং এই যে এত সুন্দর একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, এটা আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন যে আমাদের গদখালি অর্থাৎ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি জায়গার নাম। আর এই গদখালিকে আমরা সবাই জানি হচ্ছে ফুলের সাম্রাজ্য। এখান থেকে সারা বাংলাদেশে ফুল সরবরাহ করা হয়ে থাকে, যদিও বাংলাদেশের অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় এই ফুলের চাষ শুরু হয়েছে। ঝিকরগাছা উপজেলায় 630 হেক্টর জমিতে ফুলের চাষ হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়, যেমন গ্লাডিওলাস, জারবেরা, গোলাপ, গাঁদা, জিপসি, চন্দ্রমল্লিকা, এইসব ফুলের চাষ হয়ে থাকে। তো আমাদের এই কৃষক ভাইরা এই ফুল চাষ শুরু করেছিল। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে এই কৃষক ভাইদেরকে কারিগরি পরামর্শ প্রদান করে থাকি। ভাই, এই যে সারা বাংলাদেশে যে ফুলের চাহিদা সেটা মেটাচ্ছে এই গদখালির কৃষকেরা,
তো আমাকে একটু বলবেন যে এই যে ফুল চাষের পাশাপাশি এত সুন্দর একটা দর্শনার্থীদের জন্য পার্ক তৈরি করা, এটা আপনার কাছে কেমন লেগেছে? আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো পার্ক রয়েছে। যারা এখানে আজকে পার্কের মালিক হয়েছে, এই মালিকদেরই কিন্তু কিছুদিন আগে এরকমের শেড ছিল, এই জায়গায় শেড ছিল। তো তারা দেখেছে সেখান থেকে শেডে যত ফুল চাষ করা হয়, সেই ফুল থেকে যে পরিমাণ আউটপুট আসে, তারা যে পরিমাণ লাভবান হয়, এই পার্কের মাধ্যমে কিন্তু আরও অধিক সংখ্যক মানুষকে সরাসরি বিনোদনের সুযোগ তৈরি করা হয়েছে এবং এখান থেকে তারা বহুগুণে বেশি লাভবান হচ্ছেন। আমরা মনে করি এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা তাদেরকে তাদের সার্বিক মঙ্গল কামনা করি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। দর্শক, RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে থেকে বিদায় নিচ্ছি আমি আনিকা ইশরাফ ইকরা। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষি সফলতার গল্প নিয়ে। এবং যে সকল কৃষক এবং খামারিরা আপনাদের কৃষি অর্থনীতির গল্প আমাদেরকে জানাতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন এই নম্বরে 01878184077। দেশকে ভালোবাসুন, কৃষিকে ভালোবাসুন, সবুজ সমৃদ্ধিতে দেশ গড়ে তুলুন। বৃষ্টি